পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি। যখন তারা গোলাপ নিয়ে আসে তখনও। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনার শুরুতে প্রয়াত হুমায়ুন আজাদ স্যারের এই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা গতকালই শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব বইমেলা, ভাষার মাস। আমরা বীর বাঙালি যে রক্ত দিয়ে যে ভাষা আন্দোলন করেছে এবং সেই ভাষার হাত ধরেই আমাদের বাংলাদেশ, সেই মাসের প্রথম দিনেই আমরা জানি পাকিস্তান হাই কমিশনের তথ্য সচিবের সহকারীকে গ্রেফতার করা হয়েছিল জঙ্গিবাদের সন্দেহে, এবং তারই পাল্টা হিসেবে কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনের কর্মরত একজন কর্মকর্তাকে, জাহাঙ্গীর হোসেনকে রাতে আটক করা হয় এবং কিছুক্ষণ পরে 6 ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আসলে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই সম্পর্কের পাল্টাপাল্টি ব্যাপার চলছে। ঠিক পাল্টাপাল্টি বললে এক পাল্লায় ধরা হয়, বিশেষ করে বারবারন্ত আসলে পাকিস্তানের তরফ থেকেই, এবং তারই সূত্র ধরে আজকে সংসদে একটি আলোচনা হয়েছে। সেই সংসদে এক প্রশ্নের জবাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখনই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যাচ্ছে না, এরকম একটি মন্তব্য করেছেন। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। পাশাপাশি আমরা জানি গারো পাহাড়ের কাছে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আইএস সম্পর্কে বাংলাদেশকে তথ্য দেবার আগ্রহ প্রকাশ করেছে। নানান বিষয় আমাদের সঙ্গে আমরা আজকে আলোচনায় রাখবো। দ্বিধাদ্বন্দ্বের সম্পর্ক আজকের শিরোনাম। সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক আশফাক ইলাহি চৌধুরী, আছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন, এবং লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করতে চাই। পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবিটি আরো অনেক বেশি জোরালো হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে যে শিক্ষা সম্পর্ক সেটি বন্ধ করেছে, সেটি স্থগিত নয়, বন্ধ করেছে, এবং এই দাবি গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে গোটা দেশ, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে লাগাতার তাদের মন্তব্য এবং কি বলবো, আপনারা যেটাকে বলেন অডাসিটি, সেভাবেই বলেন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বিশেষ করে বেশি বেশি সোচ্চার। আজকে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমি একটু সেই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। তিনি বলছেন যে সম্পর্ক ছিন্ন করার মতন অবস্থা এখনো হয়নি, মানে আপনি কি তাই মনে করছেন কিনা? না, আমার বক্তব্য হচ্ছে আমাদের নির্মূল কমিটির তরফ থেকে আমরা তো পাকিস্তানের সঙ্গে আমাদের যে অনেকগুলো বোঝাপড়া জায়গা আছে এগুলো আমরা প্রথম থেকেই বলছি। প্রথম কথা হচ্ছে যেটা বঙ্গবন্ধু সরকার দাবি করেছিলেন, পরে আর কেউ এটা নিয়ে বেশি কথা বলেননি। মাঝখানে দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে পাকিস্তানের কাছে আমাদের যে প্রাপ্য সম্পদ, পাওনা সম্পদ সেটা ফেরত দিতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে যেটা আমাদের বোঝাপড়ার ব্যাপার রয়েছে যে এই যে যুদ্ধাপরাধীর এখন বিচার চলছে, 195 জনের তালিকা তো বঙ্গবন্ধু সরকার করেছিল, তারপর আরো অনেক যুদ্ধাপরাধী, পাকিস্তানের যুদ্ধাপরাধী সামরিক কর্মকর্তা তালিকা আমরা তৈরি করেছি। এখন এদেরকে কিন্তু এখন বিচার করার সময় এসছে এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এদের বিচার করবে। বিচার করতে গেলে সমন জারি করতে হবে, তাদেরকে এখানে আনতে হবে, না আনলে তাদের অবর্তমানে বিচার হবে। আমরা পাকিস্তানি সামরিক জান্তার হাইকমান্ডের বিচারের দাবিও করেছি। একই সঙ্গে যেটা 44 বছরে কোনো সরকার বলেনি, নির্মূল কমিটি 24 বছর ধরে যেটা বলছে যে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানি যদি দিতে পারে, জাপান যদি দিতে পারে, কেন আমরা পাকিস্তানকে বাধ্য করব না? তারা যে 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করলো এবং নারী নির্যাতন, নারী ধর্ষণ, এর তো ক্ষতিপূরণ তাদের দিতে হবে। এগুলো আমরা ছেড়ে দিতে পারি না। এখানে আটকে পড়া পাকিস্তানিরা রয়েছে, এটা নিয়ে আবার আজকে মুনতাসির মামুন আবার চমৎকার একটা মন্তব্যও করেছেন। তিনি বলেছেন খালি ওই জেনেভা ক্যাম্পের ওরা নয়, তো ঠাট্টা করে বলছিলেন যে যারা পাকিস্তানের গুণগান গাইছে এখানে বসে খালেদা জিয়া বংদের বলে তাদেরকে ওই তালিকায় করে ফেরত পাঠাতে হবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার কথা আগেও আমরা আন্দোলনের খাতিরে আমরা বলেছি, ইমরানরা বলেছে, আমরা দেখেছি। কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ছাড়াও কিন্তু পাকিস্তানের ব্যাপারে আমাদের যে কূটনীতি, যে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি আমি যেটা বলি, এইটা কিন্তু আমি অভাব দেখতে পাচ্ছি।
পাকিস্তান ক্রমাগত কূটনৈতিক শিষ্টাচারগুলো লঙ্ঘন করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করছে। আমরা কিন্তু পাল্টা সেটা কখনো করিনি। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কখনো আমরা কোনো মন্তব্য করিনি। যা করছে বেলুচিস্তানে তারা গণহত্যা করছে, আমরা কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলি না, আমাদের সরকার অন্তত। পাকিস্তানের ভেতরে কি হচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা আমাদের এখানকার রাজনৈতিক দলকে টাকা দিচ্ছে, জঙ্গিদেরকে টাকা দিচ্ছে, সন্ত্রাস রপ্তানি করছে পাকিস্তান থেকে দূতাবাসের মাধ্যমে। এই দূতাবাস তো এখন তো আইএসআই এর একটা হেডকোয়ার্টারে পরিণত হয়েছে, এটার এখন কোনো দূতাবাস হিসেবে এটাকে বলা যাবে না। আমরা যেটা বলেছি যে সম্পর্কটাকে সীমিত করে আনা হোক, যে এই পর্যায়ে সম্পর্ক না রেখে একটা মিশন, দুটো মিশন থাকতে পারে, কনসাল থাকতে পারে, শুধু ব্যবসায়িক কিছু স্বার্থ যেটা আছে সেটা দেখবে। এমনকি ভিসার জন্য অনলাইনে এখন ভিসা পাওয়া যায়, দু দেশে এটা করতে পারে। কিন্তু এত বড় দূতাবাস যদি আপনি রেখে দেন, এই আমাদের নিরাপত্তার উপর, দুই নিরাপত্তা বিশ্লেষক এখানে আছেন, আমি বলবো যে আমাদের নিরাপত্তার উপর এই হুমকিটা কিন্তু থেকেই যাবে। আইএসআই যেটা করছে পাকিস্তান ঢাকার দূতাবাসকে ব্যবহার করে, বলতে গেলে তো সেখানে তো ওদের ঘাঁটি হয়ে আছে। আপনি তো এটা এখনকার কথা বললেন, এর আগে কি ঘটনা ঘটছিল, মাঝার কি করেছিল, তার আগে ইরফান রাজা কি করেছিল, এগুলো তো আমরা ভুলে যাইনি। ইরফান রাজার সময় তো আমরা সেই দূতাবাস ঘেরাও করেছিলাম, সেখানে যে আমাদের মেয়েরা ঝাড়ু মিছিল করে সেখানে গিয়েছিল। এই কাজগুলো পাকিস্তান করছে, এটা আন্তর্জাতিক ফোরামে তুলতে হবে, সার্কে তুলতে হবে, ওআইসিতে তুলতে হবে যে আমাদের পাওনা। ওআইসি প্রথম বলেছিল আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার ব্যাপারে তারা মধ্যস্থতা করবে। কোথায় এখন তারা? কেন আমরা এই 44 বছর ধরে এই লোকগুলোকে এখানে খাওয়াবো, পড়াবো, এবং এইখানেও নানা রকম সন্ত্রাসী কাজ হচ্ছে, এখানেও নানা রকম এই যে মাদক ব্যবসা থেকে শুরু করে এগুলো হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জেনেভা ক্যাম্পগুলোতে। এই কাজগুলো কিন্তু আমাদের আন্তর্জাতিক ফোরামগুলোতে জোরালোভাবে তুলতে হবে। আমাদের যা প্রাপ্য সম্পদ এটা পাওনার জন্য একটা জনমত আন্তর্জাতিকভাবে, কূটনৈতিকভাবে এবং আমাদের সিভিল সোসাইটিগতভাবেও এটা জোরালোভাবে তুলতে হবে। তবে পাকিস্তানের ব্যাপারে আমি বলি, একটা ইতিবাচক দিক হচ্ছে পাকিস্তানের সচেতন নাগরিক সমাজও এখন ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের সরকারকে বলছে ক্ষমা চাইতে হবে। পাকিস্তানে ২০১২ সালে আমরা নির্মূল কমিটির শাখা গঠন করেছি, তারা বলেছেন যে শুধু ক্ষমা নয়, পাওনা যেটা আছে সেটা পরিশোধ করতে হবে, এবং যুদ্ধাপরাধীর কথা তারা বলছে তাদেরকে পাকিস্তানে বিচার করতে হবে। তাদের বক্তব্য হচ্ছে হামিদুর রহমান কমিশন যুদ্ধাপরাধীর সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচারের কথা বলেছিল, পাকিস্তান কেন তাদের বিচার করবে না? কমিশনটা তো পাকিস্তান সরকার করেছিল। তো সেখানেও কিন্তু একটা জনমত আছে যারা পাকিস্তান সরকারের এই আচরণ, আইএসআইয়ের এই ভূমিকা বাংলাদেশের ব্যাপারে, এগুলো তারা মোটেই পছন্দ করছে না। একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, তার বিরুদ্ধে তারা পার্লামেন্টে কথা বলবে, তো এটা আমি কেন আন্তর্জাতিক ফোরামে তুলে নিয়ে যাব না? কেন ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে এর জন্য জাতিসংঘে আমি পাকিস্তানকে দায়ী করব না? সেজন্য আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন, একদিক থেকে সেটা ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা সম্পর্ক রেখেও কিন্তু আমি তাদেরকে আন্তর্জাতিক ফোরামগুলোতে তাদের চেহারা উন্মোচন করতে পারি যে বিশ্বব্যাপী, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয়, বিশ্বব্যাপী তারা জঙ্গি মৌলবাদী সন্ত্রাস রপ্তানি করছে। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি মৌলবাদী সন্ত্রাস উৎপাদক হচ্ছে পাকিস্তান, বিপণন করছে পাকিস্তান, সবচেয়ে বড় রপ্তানিকারক হচ্ছে পাকিস্তান। এর জন্য তো আন্তর্জাতিকভাবে একটা তো এই প্রতিরোধ পাকিস্তানের বিরুদ্ধে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সম্পর্ক ছিন্ন করলে কিন্তু এই কাজগুলো আমি করতে পারবো না। আচ্ছা, মানে আপনি তাহলে সেটাকে এক অর্থে মনে করছেন যে এটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক আছে, যে সম্পর্ক ছিন্ন করার সময় এখনো আসেনি। কিন্তু পলিসি যেটা আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা করা উচিত ছিল অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, আমি কেন বলছি মৌসুমীকে যেভাবে প্রত্যাহার করা হলো, পাকিস্তান কারণ দর্শিয়েছে, আমরা কি সেভাবে জবাবদিহি করতে বলেছি? কেন মৌসুমীকে, এর বিরুদ্ধে তো এখানে যাকে প্রত্যাহার করা হয়েছে আমরা তো সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি তার জঙ্গি সম্পৃক্ততা। জি শাহরিয়ার ভাই, আমি এই প্রসঙ্গে আমি বললাম যে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসির কথা বলছেন, মৌসুমীকে যেভাবে সরানো হলো সেটা মানে সমুচিত জবাব বা ক্লারিফিকেশন। আপনি চিন্তা করুন যে দেবযানীকে যখন, ভারতের কূটনীতিক দেবযানীকে যখন আমেরিকা অপমান করলো, ভারত কি পাল্টা ব্যবস্থা আমেরিকার মতো দেশের বিরুদ্ধে, সমস্ত দূতাবাস সেখানে অবরোধ করে রেখে দিয়েছিল, তাদের বিদ্যুৎকে পর্যন্ত কেটে দিয়েছিল। তো আমরা সেই জায়গায় কেন যেতে পারছি না? কেন আমাদের এখনো পাকিস্তান, মানে সেই ক্ষেত্রে আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে আমরা সম্পর্ক রেখে আন্তর্জাতিক ফোরামে আমরা একটা জোরালো প্রতিবাদ আনতে পারি, সেটা সম্ভব কিনা? মানে সামান্য আমরা সেটা দেশেও করতে হবে, আন্তর্জাতিক ফোরামেও করতে হবে, দেশেও আমাকে সেইভাবে ব্যবহার করতে হবে ওদেরকে। আমি দেশের মধ্যে কিন্তু এখনো নমনীয় দৃষ্টিভঙ্গি অনুসরণ করছি তার ব্যাপারে। আচ্ছা, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছি, দুজনেই বলতে পারেন এই বিষয়টি নিয়ে। যেটা শাহরিয়ার কবির বললেন যে
পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে এখন একটা ঘাঁটি, সন্ত্রাস রপ্তানি করার ঘাঁটি, এবং এটার কিছু রেফারেন্স, কিছু ধরা পড়েছে, অনেক কিছু আমাদের অগোচরে রয়ে গেছে। আমরা আসলে কতটুকু নিরাপদ, এবং একটি অন্য মানে যে দেশটির সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে সেই দেশের হাই কমিশনে বসে এই ধরনের সন্ত্রাস পাচার করা। জি, পাকিস্তান আমি বাই এন্ড লার্জ আমি শাহরিয়ার ভাইয়ের সাথে একমত যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে একটা অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসি চালাতে হবে, কিন্তু সেটা সম্পর্ক ছেদ করে না। এবং আমি মনে করি যে পাকিস্তানে এখন একটা দ্বৈত বৈদেশিকই বলেন বা আভ্যন্তরীণ ক্ষেত্রে দ্বৈত সরকার বিধি চালু আছে। একটা হচ্ছে যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো, মেইন রাজনৈতিক দল আপনার পিপিপি এবং পিএমএল, নওয়াজ শরীফ এবং জারদারির, তারা চাচ্ছে যে তাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে কনসলিডেট করতে। ভিতরে অনেক করাপশন আছে, অনেকে আছে, এগুলো সবই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আছে, কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা থেকে বেরিয়ে এসে কিভাবে তারা একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশন করতে চায়, এইটা একটা তাদের আছে। কিন্তু এর বিরাট বাধা আসতেছে মিলিটারি ইনস্টিটিউশন থেকে এবং বিশেষ করে আইএসআই থেকে, এবং ওখানে একটা বিরাট ক্ষমতার দ্বন্দ্ব। শাহরিয়ার ভাই যেটা বললেন যে বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনে এই ধরনের আমাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে, এটা হয়তো ইভেন হাই কমিশনার জানলেও কিছু করতে পারছেন না, কারণ এখানে যারা সামরিক তাদের যে চ্যানেল আছে, চ্যানেল সেটা কিন্তু অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট এন্ড দে ক্যান ডিকটেট। এবং তার সব থেকে বড় উদাহরণ আমরা পেয়েছি যখন মোদি গেলেন আপনার পাকিস্তানে, নওয়াজ শরীফের মেয়ের বিয়ে ছিল, এবং ইট ওয়াজ এ হিউজ একটা কভারেজ পাকিস্তানের। ঠিক তারপরে পরে আমরা পাঠানকোট ঘটনা দেখলাম, এবং হোল জিনিসটাকে যে ইয়ে হলো। এবং তখন আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, পাকিস্তানের একটা বিরাট প্রচারণা চললো যে মোদি ইয়েকে, নওয়াজ শরীফকে এই অধিকার কে দিল, নওয়াজ শরীফ কি এইসব বিষয়ে ডিসিশন নিতে পারেন, এটা তো মিলিটারির ব্যাপার, যেটা কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে হচ্ছে না। তো আমরা চাইবো যে গণতন্ত্র পাকিস্তানে সুপ্রতিষ্ঠিত হোক। এবং শাহরিয়ার ভাই যে বললেন পাকিস্তানে এখন একটা, তার মানে আসলে আগে পাকিস্তানি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং তারপরে আমরা সেফ হব, মানে এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট যদি আমি দেখি, আমাদের দেশ তো আমাদের দেশ, এবং আমাদের দেশে বসে একটি দেশ, তারা যদি সেখানে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের জন্য ভালো। এবং যেটা আরেকটা বললেন যে পাকিস্তানে একটা একটা সুশীল সমাজ গড়ে উঠছে, যাদেরকে আমাদের প্যাট্রোনাইজ করা উচিত। এইবার 16ই ডিসেম্বরে আপনি যদি পাকিস্তানি অনেকগুলো প্রাইভেট চ্যানেল মনিটর করেন, অত্যন্ত খোলামেলা 16ই ডিসেম্বরে তারা আলোচনা হয়েছে যে কেন 16ই ডিসেম্বরের সমস্ত পাকিস্তানের 71 সালের সমস্ত ঘটনা কেন আমরা জানলাম না। এই যে সেদিন সাহেবজাদা ইয়াকুব খান মারা গেলেন, উনি যে 71 সালে আমাদের এই মিলিটারি অপারেশনের বিরোধিতা করেছিলেন, অসংখ্য আপনার হয়েছে সেখানে। আমি আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হবে যে এগুলোকে এনকারেজ করা। আমরা যদি কমপ্লিটলি কাট অফ হয়ে যাই, তাহলে এই জিনিসগুলো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কমপ্লিট কাট অফ করলো, এটা কিন্তু কোনোভাবেই আমাদের কন্ট্রিবিউট করছে না, কারণ একাডেমিক্যালি আমরা কিন্তু তা চাইবো যে ওখানকার যে আমাদের প্রো বাংলাদেশী যে জিনিসগুলো আছে তাদের সাথে আমাদের আমি বুঝতে পেরেছি আপনার কথার সাথে একমত যে সুশীল সমাজ এখন একটু জেগে উঠেছে, যে 45 বছর পরে তারা কেন জানতে পারলো না, মানে জানার জন্য অনেক কিছু, অনেক কাঠখড় পোড়াতে হয় না, কিন্তু জানতে চাইলে ইতিহাসই আছে। শাহরিয়ার কবিররা খুঁজে খুঁজে অনেক জিনিস সংগ্রহ করেছেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে, কিন্তু তারা কিন্তু বিধ্বস্ত দেশ নয়। কিন্তু আপনি যেটা বললেন যে সুশীল সমাজকে এনকারেজ করা, কাট না করে জানার ব্যাপারে, পাকিস্তানে তাহেরা মাঝহার আলীর সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, তাহেরা মাঝহার আলীকে আমি বলেছিলাম যে, উনি বললেন ওনারা তো কয়েকজন মাত্র তখন প্রতিবাদ করেছিলেন। আমি যখন বললাম না বেশিরভাগ মানুষ এরা অন্ধকারে ছিল, জানতো না, পাকিস্তানে এরকম বলা হয়, উনি খেপে গিয়ে বললেন আমাকে, বলে তাহেরা মাঝহার আলী, আপনি চেনেন তাকে, মানবাধিকার নেত্রী, তিনি বললেন শাহরিয়ার তাদেরকে কে বলেছে শুধুমাত্র পিটিভি দেখার জন্য, তারা বিবিসি দেখতে পারেনি, তারা বিবিসি রেডিও শুনতে পারেনি, খবর পাওয়ার ক্ষেত্রে তাদের কানে কি কেউ তালা দিয়ে রেখেছে? তারা তো শুনতে পারতো, তারা জানতে চায়নি। এটা তাহেরা মাঝহার আলীর লাহোরে বসে আমাকে বলছেন, বেশিরভাগ পাকিস্তানি 71-এ জানতে চায়নি, তারা সামরিক জান্তাকে সমর্থন করেছে, বাংলাদেশে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে। মানে জানতে চায়নি না, এটা একটা নীরব সমর্থন ছিল, মানে তারা সবই তো জেনে বুঝে। কিন্তু আমার প্রশ্নটা
যেটা স্যার বলেছেন, নিরাপত্তা বিশ্লেষক আশফাক ইলাহি চৌধুরী যেটা বললেন যে সুশীল সমাজকে এনকারেজ করা, কিন্তু আমাদের যখন মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের এই যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসি হচ্ছে, তখন পাকিস্তানের পার্লামেন্টে বসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন নাকি মন্তব্য করে এবং তারা যখন নাকি মিছিল বের করে, প্রোটেস্ট করে, সেইটার ব্যাপার, সেটা কি আমাদেরকে আসলে সহ্য করে যাওয়া উচিত কিনা? আপনি না সহ্য কেন কখনো এটা সহ্য করার কথা না। আরেকটা জিনিস আমি শুধু বলতে পারি, কমোডর ইশফাক ইলাহি বা শাহরিয়ার যে বক্তব্য, যেটা সিভিল সোসাইটি ওখানে আছে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত দুর্বল, হ্যাঁ, এবং তারা মানে মেজর ডিসকোর্সটা কিন্তু হলো আপনার, সেটা হলো যে আপনার রাইটিশ দক্ষিণপন্থী যেটা, কাজে সেখানে এইটা জিনিস মেনে নিতে হবে যে দুই একটা ভয়েস আমরা শুনি, লাহোরে করাচিতেও মাঝে মাঝে শুনি, কিন্তু ডমিনেন্ট ডিসকোর্স ইন পাকিস্তান, যার মধ্যে শাসকবর্গ এবং মিলিটারি যেটা করেছে সেইটাই ডমিনেন্সি, এবার সাধারণ মানুষও কিন্তু ওই পক্ষেই যায়। যখন আপনি ভিজিট করবেন পাকিস্তান, তখন তোমরা কেন তোমরা আলাদা হয়ে গেলা, এই যে একটা প্যাট্রোনাইজিং টোন, কন্ডেন্সিং টোন, এই টোনেই আপনার সঙ্গে কথা বলবে, তোমরা কেন আলাদা হয়ে গেলা, তো সেটা তো আমরা মেনে নিতে পারি না। তো সেই জন্য আমি বলছি যে ঠিক আছে, সিভিল সোসাইটিতে গেস তাদেরকে করলে ডেমোক্রেটিক ভোট যদি ওখানে জাগে, তাইলে দক্ষিণ এশিয়ার জন্য ভালো। মানে স্যার, আমার আরেকটা প্রশ্ন, সিভিল সোসাইটি এখন বলা শুরু করেছে এবং যেই খুবই অল্প এবং 4-5 লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়, এবং আমরা বড় বড় পত্রিকা, আমাদের বাংলাদেশের পত্রিকায় বড় করে প্রচার করি। আমি ডন পত্রিকায় কিন্তু দেখি না যে খুব বড় একটা কভারেজ। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে পাকিস্তান হাই কমিশন ঢাকায় বসে যা করছে, এটা তাদের করার কোনো অধিকার নাই, এবং সেটা আমরা ঠিক মতো শুধু প্রতিবাদ করলেই তো হবে না, সেটা কাউন্টার করা এবং সেটা আনার্থ করা, খুঁজে বের করা, এবং সেটাকে লিমিট করার জন্য যে কথাবার্তা হলো এখন, সেটা হলো তাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি একটা লিমিটেড স্কেলে করতে দেওয়া, মিনিমাম স্কেলে করা, এবং আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি ইন পাকিস্তানের বিভিন্ন সেটাও লিমিটেড পর্যায়ে নিয়ে এসে তারপর চালিয়ে যাওয়া। এইটা যদি না হয়, কেন আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে আমি বলবো লাভ হেট না, হেট সম্পর্ক, লাভ খুব নাই, মানে এই জার্গনটা আমরা ব্যবহার না করি পাকিস্তানের ব্যাপারে, তাহলে সেখানে আমাদেরকে এই জিনিসটা যে একটা কুলিং অফ সময় দরকার আছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের। কাজে এখন আমাদের সঙ্গে তাদের যা করছে তার জবাবটা দেওয়া, বিভিন্ন ফোরাম যেটা নিয়ে আলোচনা হলো, বিভিন্ন ফোরামে জবাব দেওয়া এবং পাকিস্তানকে অ্যাকাউন্টেবল করার জন্য যত কিছু করা দরকার। শুধু এইটুকুন বললে হবে না যে এখন আমরা ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন এখন করছি না, বাট দ্যাট ডাজন্ট টেল আস যে আমরা কি করব। কাজে সেই জিনিসগুলোকে আমাদের পেইন, মানে একই তো, মানে বোঝার উপর শাকেরাটির মতো না, 30 লক্ষ মানুষ, স্বাধীনতা, মা বোনের সম্ভ্রম, এত কিছু, আমাদেরই তো সবকিছু, এবং তারপরে আবার সেই দেশটির সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ইত্যাদি নানান সম্পর্ক আছে, এবং আগ বাড়িয়ে আমাদের এখানেই তারা প্ল্যান্ট করছে জঙ্গিবাদ, আমাদের দেশ, আমাদের রাজনীতিকে অস্থির করে তুলছে, এবং তারা নানা রকমের শিষ্টাচার বহির্ভূত কাজ করে যাচ্ছে। মানে আসলে কেন আমরা এত কিছু নিচ্ছি? আমি একটু ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই, কেন এত কিছু নিচ্ছি? আর আলোচনার মধ্যে যেটা এসছে, শাহরিয়ার কবিরও বলেছেন যে সম্পর্ক সীমিত করা, স্যার বলেছেন যে একটু লিমিটেড কূটনৈতিক সম্পর্ক। আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হিসেবে একটু জানতে চাই যে এই লিমিটেড সম্পর্ক, কূটনৈতিক মানে সীমিত সম্পর্কের সংজ্ঞাটা কি, কতটুকু? ধন্যবাদ। আমার প্রথম প্রশ্নটার আগে আচ্ছা, আমরা নিচ্ছি কেন, আসলে এটা তো একটা লিগেসি। আপনার যদি 74 সালে ফিরে যান, কারণ আমরা যখন মুক্তিযুদ্ধ করে এবং সেই যেটা বলেন আপনি 30 লক্ষ শহীদ এবং অন্যান্য যে ত্যাগ স্বীকার করে আমাদের যে স্বাধীনতা এবং যুদ্ধ অপরাধের বিচার সবকিছু কিন্তু একটা বিবেচনায় রেখে দেখা গেল যে 74 সালে পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিল, আমরা পাকিস্তানকে স্বীকৃতি দিলাম, অর্থাৎ এক ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কের লিগেসি কিন্তু আমরা বহন করছি। আজকে যে সম্পর্কটা আমরা ঠিক নিচ্ছি না, আমি মনে করি যে একটা নামমাত্র সম্পর্ক আছে। এটা তো আরো অনেক আগে, আরো 5 বছর আগেই কিন্তু সম্পর্কটা অনেক রিডিউসড পর্যায়ে ছিল। এখন এটা একেবারেই তলানিতে আছে, নামমাত্র অবস্থায় আছে, এবং এটা একটা স্ট্র্যাটেজিক চয়েসের ব্যাপার যে আসলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এখন সেটা পাকিস্তান
এই দায়িত্বটা মানে নেবে না বাংলাদেশ এখনো নেবে। আমাদের মানে এত কিছু ক্ষয় হয়ে যাওয়ার পরে এতটা মানে মনে ক্ষয়ের ত্যাগের ব্যাপারটা পরে কি- এখন আমরা বিড়াল ভাবছি, বিড়ালের গলায় ঘন্টা না, বাঁধা না, নিয়ে না, আমাদের না, আমি দ্বিধা। আমি বলছি যে এটা পাকিস্তান বাংলাদেশের মধ্যে বিষয়টা, কারণ এটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়। এটা অডিয়েন্স হচ্ছে শুধু বাংলাদেশের নাগরিকরা না, এর বাইরে বাংলাদেশের বাইরের যে জগৎ, সেখানে দক্ষিণ এশিয়া কিংবা বিশ্ব সম্প্রদায়, সেখানে এই যে কথাটা আজকে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখনো সময় আসেনি, তার মানে কি যে পাকিস্তানের সঙ্গে আমাদের কিন্তু মূল বিষয়টা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা বা না করার বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে যে পাকিস্তান 1971 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে আচরণগুলো করছে তার জবাব দেয় এবং পাকিস্তানকে উন্মোচিত করা। যেটা শাহরিয়ারও একটা কথা খুব ভালো বলেছেন, আমিও মনে করি যে পাকিস্তানকে বিশ্বের সামনে যত বেশি আমরা উন্মোচিত করতে পারবো। একটি হচ্ছে যে বাংলাদেশের ভিতরে আপনার একটা সময় আইএসআই যেভাবে বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, আপনার নর্থ ইস্ট ইন্ডিয়াতে সেই মানে সেপারেটিস্ট ইয়েতে আপনার ইন্টারফেয়ার করার ক্ষেত্রে, আবার আমরা দেখছি এখন এই জঙ্গিবাদদের বিষয়ে সংশ্লিষ্টতা আছে। তার মানে বাংলাদেশের ভেতরে নিরাপত্তার জায়গাতে পাকিস্তানের এক ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখছি। আবার বাংলাদেশের আপনার 71-এ মুক্তিযুদ্ধে তাদের যে কর্মকাণ্ড এবং সেটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, তার মধ্যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা যখন যুদ্ধাপরাধীর বিচার করছি সেই বিচারের সময় তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তো পুরো বিষয়টি মানে পাকিস্তানের এই যে উদ্ধতপূর্ণ এবং বৈরী আচরণ, সেই আচরণগুলোর জবাব আমরা দিচ্ছি কূটনৈতিকভাবে। পাশাপাশি আপনার পাকিস্তানের সঙ্গে আমরা যে শুরুতে যে আলোচনাগুলো হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পদের হিস্সা, পাকিস্তানের যে এখানে আটকে পড়া যে পাকিস্তানি, এবং পাকিস্তান একটি মানে একটি স্বতন্ত্র অ্যাক্টর হিসেবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের আরেকটা বিষয়, কনটেক্সট আপনার যুদ্ধাপরাধীর মাথায় যারা রাখতে হবে যে আজকে যখন আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছি, তখন কিন্তু ভারত কিন্তু অনেক বেশি পাকিস্তানের কাছে এগিয়ে আসছে। আপনি খেয়াল করে দেখেন যে মোদি ইলেকশনের আগে বলছিল যে কেজরিওয়াল কিংবা রাহুল এদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে, এবং অনেক মানে পাকিস্তানের ব্যাপারে তাদের এত মানে রেটরিক ছিল, এখন কিন্তু নরেন্দ্র মোদী সেই নওয়াজ শরীফের প্রোগ্রামে চলে যাচ্ছেন উইদাউট অলমোস্ট মানে কোনো ফিক্স কোনো মানে স্কেডিউল ছাড়া। আবার কিছুদিনের মধ্যে দেখবেন যে রাশিয়া পাকিস্তানের সঙ্গে আপনার একটা মিলিটারি এক্সারসাইজ করতে যাচ্ছে। তার মানে কূটনৈতিক জায়গাটা কিন্তু অনেক জটিল, যে কারণে আমাদের মানে মন্ত্রী এবং আমাদের সরকার বিষয়টা নিয়ে চিন্তা করছে যে সম্পর্কের জায়গাটাকে মানে এমন একটা পর্যায়ে রাখা যেটা সীমিত, যে জায়গাটা অলরেডি কিন্তু সীমিত পর্যায়ে আছে। কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের মানে ভার্চুয়ালি কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক বা কোনো সামাজিক সম্পর্ক নেই, এবং যেটুকু আছে সেটা অর্থনৈতিক জায়গাতে আছে, সেটাও কিন্তু অনেক লিমিটেড। এবং আমরা মানে ট্রেড গ্যাপটা অনেক বড়, Trade gap টা অনেক বড়, এবং মানে আমরা খুব একটা লাভবান পাকিস্তানে নই। কিছু বিনিয়োগ আমাদের এখানে আছে, সেটাও অনেকটা হ্রাস পাচ্ছে। আমি একটু বলি, জি, এই স্যার। যে আমাদের এখন কিছু আত্মসমালোচনা করারও সময় আসছে। এই যে বললেন ভারত পাকিস্তান এখানে ইন্টারফেয়ার করছে, কিন্তু আমরা যদি অতীত দেখি 75 পরবর্তী বেশ কয়েকটি সরকার আগ বাড়িয়ে পাকিস্তানকে এখানে জায়গা করে দিয়েছে। অস্ত্র আসছে যে এখানে, বা নর্থ ইস্টের কথা বললেন, নর্থ ইস্টের অস্ত্র কিন্তু হঠাৎ আসেনি, এর সাথে বাংলাদেশের যথেষ্ট কোলাবোরেটর সহযোগী প্রতিষ্ঠান ছিল যারা তাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে এগুলো আসছে। তাহলে আমরা কি মানে এই এখন আমাদের সমালোচনার সময় আসছে, কারণ তারা ধরে নিয়েছে বাংলাদেশ আমাদের একটা ট্রানজিট পয়েন্ট। এখন আমাদের এই সরকার বলছে যে না, এটা করতে পারবে না, বাট সাডেনলি পাকিস্তানের দর্শন নিয়ে তো রাজনীতিই চলছে বাংলাদেশে, তারপরে আর কি করার, মানে আর কি আর নতুন সেই জন্য কিছু? বলছি যে সম্পর্ক ছেদ করলেই সব সমস্যার সমাধান হবে না। আমাদের মানে যে ডিপ্লোম্যাসিটাও তো একটা ইতিহাস ধরে চলে, এখানে আমাদের নিজেদের দায় দায়িত্ব অনেক আছে, এবং আমরা আগ বাড়িয়ে তাদের সাথে অনেক কিছু করেছি। ভারত বর্জন মনে করেন পাকিস্তান প্রিয়তা ছিল ভারত বিরোধী হলে প্রিয় হতেই হবে, আর আপনি যদি পাকিস্তান প্রিয় না হন তাহলে ধরে নেওয়া হবে আপনি মানে ভারত এটা বিরোধী। তো গ্লোবাল রাজনীতির একটা মানে আউটলুক একটা এত ছিল। সরলীকরণ তো নয়। মানে আমাদের যে হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ আমরা উপরে দেখব, সেটা ভারতের সাথে আমার উইন উইন সিচুয়েশন হবে, শ্রীলঙ্কার সাথে হবে, পাকিস্তানের সাথে হবে, আমেরিকার সাথে হবে, রাশিয়ার সাথে হবে। কিন্তু দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় বাংলাদেশে আমরা পার করে এসেছি যখন আমরা নিজেদের স্বার্থ, কারণ নর্থ ইস্টে আমাদের অস্ত্র দেওয়ার মধ্যে বাংলাদেশের কোনো স্বার্থ ছিল না, বাংলাদেশের জনগণ জানতোই না, বাংলাদেশের জনগণ কোনো ম্যান্ডেটই দেয় না, অথচ সরকার এটা করেছে। আপনার অ্যাপ্রোচটা আমি অ্যাপ্রিশিয়েট করি, যে আমাদের খুব গুড অ্যাপ্রোচ, যে আমরা ডিপ্লোমেসির
মানে পথ ধরে যদি বলি উইন উইন থাকবো, উইন উইন তো ওইদিকে উইন, ওই এদিকে উইন, আমরা উইন থাকবো, আমরা নরম থাকবো, আমরা সুইট থাকবো। পাকিস্তান কি আসলে উইন উইন চায়? আমার কিন্তু এটি একটা বড় প্রশ্ন আপনাদের সকলের কাছে। একটা ছোট্ট বিরতির পরে এই প্রশ্নের উত্তর নিচ্ছি আমাদের আলোচকদের কাছ থেকে। থাকুন এটি নিউজের সঙ্গেই। দেখছি নিউজ আওয়ার এক্সট্রা দ্বিধা দ্বন্দ্বের সম্পর্ক আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী, আছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রাফ খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন এবং লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা শাহরিয়ার কবির। আমরা বিরতিতে যাবার আগে ডক্টর দেলোয়ার হোসেন বলছিলেন উইন উইন সম্পর্কের কথা। আসলে পাকিস্তান কি আসলে এই উইন উইনটা চায় কিনা? প্রশ্ন আমি যদি শুরু করি শাহরিয়ার কবির আপনার কাছ থেকে। না, এটা তো প্রশ্নই ওঠে না। আমরা 72 সাল থেকে যদি দেখি, যখন কূটনৈতিক আমরা সম্পর্ক কেন বলছি এখন ছিল না, যখন তখনও পাকিস্তান কিন্তু দুটো জিনিস পাকিস্তান, একটা হচ্ছে তারা 71-এর পরাজয়, এটা কখনো বলতে পারবে না, এবং এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু যত দুষ্কর্ম, বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে এই পরবর্তীকালে যে পাকিস্তানিকরণ আমাদের সমাজ রাজনীতির, এই কাজগুলো কিন্তু তারা নিষ্ঠার সঙ্গে করে গেছেন। এবং যেটা দেলোয়ার সাহেব বললেন, ইশফাক সাহেব যেটা বললেন, যে এখানে যারা তাদের এজেন্ট, আপনি দেখুন 75-এর পর থেকে বাংলাদেশ বেশিরভাগ সময় শাসিত হয়েছে পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির দ্বারা, এই যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীদের দ্বারা। কি হয়েছে? এই সময় থেকে পাঠ্যপুস্তকে আপনি মুছে ফেললেন পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যাবে না, শুধু হানাদার বলতে হবে। ভারতীয় মিত্রবাহিনী লেখা যাবে না, শুধু মিত্রবাহিনী বলতে হবে। তারপর আলবদরের গণহত্যার কথা বলা যাবে না, জামাত ইসলামী গণহত্যার সঙ্গে যুক্ত ছিল এটা লেখা যাবে না। গোটা ন্যারেটিভস গুলো, আমাদের যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে গোটা ইতিহাস, ভূগোল সব পাল্টে ফেলার একটা চেষ্টা হয়েছিল, যেটা হচ্ছে এই যে যেভাবে এখানে এদের যে ঘাঁটিটা করলো উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে তো লিজ দেওয়া হয়েছে। 159টা ট্রেনিং ক্যাম্প তারা সেই সময় এই খালেদা নিজামীদের জমানায় তারা এখানে দাঁড় করিয়েছিল এই ভারতের বিরুদ্ধে। এই কাজগুলো কিন্তু আইএসআই সেই পাকিস্তান জামানা থেকে 60-এর দশক থেকে এই কাজগুলো করে যাচ্ছে। মাঝখানে 3 বছর 3.5 বছর বিরতি ছিল, মুক্তিযুদ্ধের পর 75 থেকে আবার সেই কাজগুলো করছে। এর ফলে কি হয়েছে, ওই যে নতুন প্রজন্মের মধ্যে, 75-উত্তর প্রজন্মের মধ্যে একটা প্রচন্ড বিভ্রান্তি তৈরি হয়েছে। না হলে একটা বাচ্চা মেয়ে, পাকিস্তানের ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে ম্যারিমি আফ্রিদি বাট আই লাভ ইউ বলে সে ক্রিকেট দেখতে চলে যাবে, এটা ভাবা যায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে এই পাকিস্তানিরা আমাদের 71-এ কি করেছিল, নারী ধর্ষণ থেকে শুরু করে, এর তো নজিরবিহীন। শুধুমাত্র নারী ধর্ষণের কথা যদি বলে, আপনি সুজান ব্রাউন মিলারের বইটা দেখুন, গত শতাব্দীর 4টা ঘটনা মাত্র সে নিয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং 71-এর বাংলাদেশের যুদ্ধ। এই রকম নারী নির্যাতন পৃথিবীতে আর কোথাও হয়নি। এই ঘটনাগুলো তো ভুলিয়ে দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে, একটা জেনারেশন, ওই যে মুনতাসির মামুন বলে না, যে মনোজগতে পাকিস্তান তৈরি হয়েছে, যে এবং এমন এরা তো অস্বীকার করা তো যাবে না, এই বিএনপি জামাত জোটকে তো 30-35 ভাগ লোক তো ভোট দিচ্ছে, এবং তার পাকিস্তান প্রেমের জন্যই দিচ্ছে, তাদের ভারত বিদ্বেষের জন্যই দিচ্ছে। এবং আমি এই যে আজকে খালেদা জিয়ার যে রাষ্ট্রদ্রোহিতার বিষয় নিয়ে লিখছিলাম, যে বেগম জিয়ার যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা আসলে কোথায়? তিনি 92 সালে শহীদ জননী জাহানারা ইমাম সহ আমাদের 24 জনের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলেন বেগম খালেদা জিয়া, তখন উচ্চতর আদালতে আমাদের আইনজীবীরা বলছেন, আচ্ছা এরা তো, প্রথম কথা হচ্ছে এরা তো বাংলাদেশ রাষ্ট্রটা সৃষ্টি করেছে, আমাদের মধ্যে সেক্টর কমান্ডাররা ছিলেন, অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আহমদ শরীফ থেকে শুরু করে দেশের বরেণ্য সব বুদ্ধিজীবীরা ছিলেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যেটা করলাম। তারা নুরুজ্জামান, সেটাই আমি বলছি যে সেক্টর কমান্ডাররা ছিলেন, দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদরা, আইনবিদরা ছিলেন। তো সেখানে ব্যারিস্টার ইশতিয়াক, ব্যারিস্টার আমিরুল ইসলাম এরা বলছেন যে এরা তো বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি করেছেন, এবং গণ আদালতে এরা কেউ সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে একটি শব্দ বলেননি। তারা বলেছেন গোলাম আজম, পাকিস্তানি নাগরিক গোলাম আজমের বিরুদ্ধে, পাকিস্তান 71 সালে কি করেছিল, গোলাম আজমরা 71 সালে কি করেছিল, সেইটা তারা বলেছেন। তো এখন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হলো, সরকার যে দিল, গোলাম আজম কি বাংলাদেশ রাষ্ট্রের সমর্থক না পাকিস্তান রাষ্ট্রের সমর্থক? আর গোলাম আজম তখন পাকিস্তানের নাগরিক। এখন পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে বেগম জিয়ার দৃষ্টিতে আপনি রাষ্ট্রদ্রোহী হচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন, বেগম জিয়ার দৃষ্টিতে আপনি রাষ্ট্রদ্রোহী হচ্ছেন। এই যে এজেন্টগুলো যে পাকিস্তান তৈরি করেছে, ওভার দ্য ইয়ার্স এরা তৈরি করেছে,
92 সালের ঘটনা আপনার এখানে বোধহয় আমি একবার বলেছিলাম, হামিদ মির আমাকে বলেছে, সাংবাদিক হামিদ মির, যে নওয়াজ শরীফ তাকে দেশে ফিরে গিয়ে 92 সালে দেশে ফিরে গিয়ে বলছে, বলে দেখো ওখানে বাংলাদেশ থেকে ফিরে গিয়ে বলে দেখো ওখানে আমাকে এরা ধন্যবাদ দিচ্ছে, খালেদা জিয়া, নিজামী, এরা সব ধন্যবাদ দিচ্ছে, তো কি জন্যে আমি বুঝতে পারিনি। পরে আমাদের হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম, হাই কমিশনারকে বললাম কেন, ওরা বললো না ওই যে আইএসআই যে টাকা দিয়েছে ওইটার জন্য নির্বাচনের আগে। উনি তখন বললেন যে আইএসআই টাকা দিয়েছে আপনি আমাকে জানাননি কেন? হাই কমিশনার বলছে আমি নিজেও জানতাম না। পরে নওয়াজ শরীফ হামিদ মিরকে বলছে আমি ফিরে গিয়ে আইএসআই কে বলেছি না, আমাকে না জানিয়ে তোমরা এটা করবে না। এইটা আমি জানতে পেরে আমি খুব ক্রুদ্ধ একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম, হোয়াট ইজ দিস। আমাকে লাহোরে হায়দার ফারুক মওদুদি, জামাতের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন যে কট্টর জামাত বিরোধী, হায়দার ফারুক মওদুদিকে যখন বললাম, তো মওদুদি বলছে তুমি এত ক্ষিপ্ত হচ্ছ কেন? আমি বললাম দেখো আইএসআই তোমাদের দেশের দলকে টাকা দিক, এতে আমার কোনো মাথা ব্যথা নেই, বাংলাদেশের দলকে কেন তারা টাকা দেবে? তখন উনি খুব মৃদু হেসে বললেন, তুমি মনে করো জামাত বিএনপি বাংলাদেশের দল, আইএসআই কিন্তু তাদেরকে পাকিস্তানের দল মনে করে। এই দলগুলো কিন্তু পাকিস্তান তৈরি করেছে বাংলাদেশে। ওই যে মামুন যেটা বলে না, কতগুলো ছিটমহল তারা বাংলাদেশে তৈরি করেছে, মনোজগতে এই ছিটমহলগুলো এখন আমরা বহন করছি। তো এইগুলোর উপর যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার যদি আধিপত্য বিস্তার করতে না পারি, কূটনৈতিক সম্পর্ক, যেটা যথার্থভাবে দেলওয়ার বলেছে যে কূটনৈতিক সম্পর্ক শুধু ছিন্ন করলে হবে না, এই ছিটমহলগুলো আমাদের দখল করতে হবে। বাংলাদেশের যে সমাজ রাজনীতির পাকিস্তানিকরণ যেটা 75-এর পর থেকে চলছে, শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে, আপনি দোকানে যান, একটা মসুর ডাল পর্যন্ত আমাকে পাকিস্তানের মসুর ডাল কিনে খেতে হবে, কি জন্যে? আপেল কিনে খেতে হবে, পাকিস্তান আপেল কিনে খেতে হবে কেন? সেজন্য আমরা বলছি যে কূটনীতিটাকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা দরকার, এই সম্পর্ক দরকার নেই। শারীরিক কবির কেউ কিন্তু ছিন্ন করার কথা বলছেন না, বলছেন সীমিত, এবং সীমিত নিয়ে আমার একটু প্রশ্ন আছে যে সীমিত অথবা একটু লিমিটেড একই কথা। সেখানে বলছেন এটার কারণটা আসলে কি? আইএস যেহেতু আইএস এর ঘাঁটি বলা হয় এখন পাকিস্তানকে, এবং সুতরাং সম্পর্ক ছিন্ন করলে আমরা আরো হুমকির মধ্যে পড়ে যাব, সেই কারণে কি আমরা সম্পর্ক সীমিত সম্পর্কের মধ্যে থাকতে চাচ্ছি? আমি একটু ডক্টর দেলোয়ারের কাছে জানতে চাই। না, এখানে আসলে আইএস এর বিষয়টা অত মানে এখানে খুব একটা বড় ফ্যাক্টর না। সীমিত সম্পর্ক সেটা অলরেডি সীমিত আছে, কিন্তু মানে সীমিত সম্পর্কের প্রধান কারণ হচ্ছে যে আসলে আমরা পাকিস্তানের কাছ থেকে যেই বিষয়গুলোর প্রতিকার চাচ্ছি, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের যে অপকর্মের জন্য যে ক্ষমা চাওয়ার যে বিষয়টি, হ্যাঁ ক্ষতিপূরণ চাওয়ার যে বিষয়টি, এবং এই যে এখানে আটকে পড়া যে পাকিস্তানিরা আছে এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলো এবং আমাদের যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে পাকিস্তান যে ধরনের প্রপাগান্ডা করছে, বা আরো অনেক রাষ্ট্র তাদের সাথে যুক্ত হয়েছে, বা আমাদের দেশের ভেতরের যে শক্তিগুলো এগুলোর বিরুদ্ধে কাজ করছে, এই পুরো বিষয়টিকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে এই সম্পর্ক ছিন্ন করলে আপনার এই কাজগুলো আমরা সেটি ক্রেডিবলি করতে পারবো না, কারণ আমরা যদি জাতিসংঘে কথা বলতে চাই। সেক্ষেত্রে যে কিছু কিছু ঘটনা আমরা দেখছি, পুলিশ র্যাব যেটা ধরা পড়ছে অথবা অনেক কিছু ধরা পড়ছে না। শাহরিয়ার ভাই খুব চমৎকার একটি মানে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করলেন যে নির্বাচনের মধ্যে আইএসআই টাকা দিয়ে ফেলেছে, সেটার জন্য ধন্যবাদও দেওয়া হয়েছে, কিন্তু আসলে ধরেন নওয়াজ শরীফ জানে না, কেউ জানে না। তো আমরা সীমিতর কথা বলছি যে আমাদের আটকে পড়া, এখানে আটকে পড়া পাকিস্তানি, এখানে ক্ষতিপূরণ ইত্যাদি, সেগুলোর জন্য, অথচ পাকিস্তান হাই কমিশন বসে আমাদের প্রতিদিন ক্ষতি করছে। আপনার এটা খুবই ট্যানজিবল পয়েন্ট, যে ওইগুলো হলে অনেকটা মানে এখন এই মুহূর্তে এই পয়েন্টে অনেক হাইপোথেটিক্যাল হয়ে গেছে, যে আপনার যে পেন্ডিং ইস্যুগুলো অমীমাংসিত, সেখানে কিন্তু দ্য ড্যামেজ দে আর ডুইং ইন টার্মস অফ আমাদের এখানে তারা হাই কমিশনকে ইউজ করে তারপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করছে, সেগুলো ঠিক আছে, ট্যানজিবল প্রতিটা করছে, আমরা কেন এটা অ্যালাউ করব? আমি তো মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা, এটা যদি স্ট্রং হয় তাহলে বাংলাদেশের মাটিতে তো এগুলো করার কথা না। বাট এটা আনফরচুনেট, এটা ঐতিহাসিক সত্য যে এই বাংলাদেশের মাটি ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা আর এটা করতে দেব না। এইটা যদি আমরা মনে করি এবং এইটা যদি করে আমাদের যতগুলো টুলস আছে, যতগুলো ইকুইপমেন্ট আছে, সেগুলো ইউজ করি, তাহলে তো আবার ওইগুলো করতে পারবে না তারা।
কিন্তু এখন কথা হলো সেটা যদি না করি তাহলে আমাদের উইকনেস থেকে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ট্যানজিবল পয়েন্ট, যে আমরা উইকনেস বলেই আমরা তাদেরকে কাউন্টার করতে পারছি না, তাদেরকে আমাদের ইন্টেলিজেন্সকে ট্রেস করতে পারছে না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নাকের ডগায় তারা গুলশান এগুলো করছে। কাজে আমি মনে করি আমাদের সক্ষমতা বাড়াতে হবে। মানে এখন তো এটা কোনো মানে রাগঢাকে নাই, যখন নাকি প্রকাশিত মানে বেশ কয়েকটি ঘটনা পাকিস্তান হাই কমিশনের যেসব কর্মচারী বা কর্মকর্তারা গতকালকে যে লোকটাকে ধরেছে সেটা কিন্তু খালেদা জিয়ার বাসার সামনে থেকে ঘোরাঘুরি করছে, টাকা পাওয়া গেছে। আমি যেটা বলবো সেটা হলো যে তারপরও মুন্নি আপনি যেটা বলছেন যে ক্ষতি যখন করতেছে তাহলে আমরা কেন তাদেরকে এটা অ্যালাউ করবো এখানে বসে, আমি মনে করি যে এইটা আমরা কাউন্টার করতে পারি, সেখানে বরং আমাদের সক্ষমতা বাড়িয়ে সেটা কাউন্টার করতে পারি, কিন্তু সম্পর্কটা এখন এটাকে মনে হবে যেন কেন আমরা সম্পর্কের এত কেন আমরা লালায়িত সম্পর্কটা একটা মিনিমাম একটু অন্যভাবে বলছি যে ভারতের সঙ্গে পাকিস্তানের 47-এর পর থেকে 3টা বড় যুদ্ধ হয়েছে, 3টা প্রক্সি ওয়ার হয়েছে। এখনো ভারতের বিরুদ্ধে কাশ্মীরে এবং অন্য জায়গাতে যেভাবে জঙ্গি পাঠিয়ে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পাকিস্তান আঘাত করছে, তারপরও হোমগ্রোন টেরোরিস্টদের ইন্ডিয়ান মুজাহিদিন থেকে শুরু করে এদেরকে যেভাবে পাকিস্তান মদত দিচ্ছে, তারপরও কিন্তু ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে কি করছে, আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাচ্ছে বারবার যে পাকিস্তান এই সন্ত্রাস করছে, পাকিস্তানের এই যে উন্মোচন, যেটা আমি মনে করি ভারত, বাংলাদেশ এবং এই যে ভুক্তভোগী আমরা আফগানিস্তান, ইরান, এদিকে মায়ানমার, আমরা সমস্ত দেশ মিলে কিন্তু একটা জোট করতে পারি এই আঞ্চলিক সন্ত্রাসের বিরুদ্ধে, যার সন্ত্রাসের দুর্গ হচ্ছে পাকিস্তান। কিন্তু সম্পর্ক ছিন্ন করলে কিন্তু ওই প্রতিরোধের জায়গাটা, মুখোশ উন্মোচনের জায়গাটা সেখানে আমার সীমিত হয়ে যাবে সুযোগগুলো। সীমিতকরণের ব্যাপারে আমি একটা স্পেসিফিক এরিয়া বলতে পারি যেখানে আমরা সীমিত করতে পারি, সেটা হচ্ছে সামরিক ক্ষেত্রে। 75-এর পরে হয়েছিল কি, আমরা ওই যে ভারত বিরোধিতার জন্য আমরা পাকিস্তানের সাথে আমাদের অনেক সামরিক সম্পর্কটা মানে খুব ট্রেনিং ইকুইপমেন্ট ইভেন এগুলো আদান প্রদান হয়েছে, মানে ওদিক থেকে এসেছে, এবং আমরাও আমাদের একদম ফ্রেশ ইয়াং মাইন্ডস তাদেরকে ওখানে পাঠিয়েছি, তারপরে মিড লেভেলও পাঠিয়েছি, হাই লেভেলও পাঠিয়েছি। আমার মনে হয় কারণ এটা এই যখন 1 বছর বা 2 বছর থাকে, এটা কিন্তু একটা ইনফ্লুয়েন্স হয়, তো ইন্ডক্ট্রিনেশন হয়। আমার মনে হয় এগুলোকে এখন আমাদের যথেষ্ট ক্ষমতা আছে নিজের দেশে করার, এবং আমাদের পৃথিবীতে আমরা ইউরোপ আমেরিকার মতো দেশ, অনেক দেশ আছে, ভারতের সাথে আমাদের, ইনফ্যাক্ট ভারতের সাথে একসময় সম্পর্ক আমাদের সামরিক সম্পর্ক বলতে গেলে ছিলই না, বাট ওয়ারেজ পাকিস্তানের সাথে এটা মনে হতো যে ইসলামী বিশ্বের একটা পার্ট অফ দিয়ে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় প্রয়োজন না হলে এই সামরিক ক্ষেত্রে আর সম্পর্ক রাখার আমার কোনো জাস্টিফিকেশন আমি দেখি না। প্রয়োজনটা কোথায়? এখন তো নাই এই ধরনের, না এখন আছে। আমি বলি কয়েক বছর আগে স্টাফ কলেজে, আমাদের আর্মি স্টাফ কলেজে আমি লেকচার দিতে গেছি, সেখানে দেখি পাকিস্তানের ব্রিগেডিয়ার অফিসাররা সব বসে আছে, আমাদের এখানে লেকচার নিচ্ছে। মানে সেই ওই মাইন্ডসেট আমরা বলছি যে বারবারই বলি রাজনীতিতে পাকিস্তানি মাইন্ডসেট, মানে আমার মনে হয় প্রয়োজন নাই একদম ওই যে সীমিতকরণের একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক ক্ষেত্রে সীমিত করা যায়। আমরা একটা ছোট্ট বিরতির পরে ফিরছি আবার ওই আলোচনায়, থাকুন আমাদের সঙ্গে। শিরোনাম, আমরা বিরতির আগে আলোচনার যেই জায়গায় ছিলাম, মাইন্ডসেট নিয়ে কথা বলছিলেন আমাদের আলোচকরা। সঙ্গে রয়েছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, আছেন ডক্টর আব্দুর রব খান, নিরাপত্তা বিশ্লেষক, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আছেন ডক্টর দেলোয়ার হোসেন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এবং লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা শাহরিয়ার কবির আমাদের সঙ্গে আছেন। মাইন্ডসেট নিয়ে কথা বলছিলাম, তার সঙ্গে আরো দু একটি প্রসঙ্গ যদি একটু আলোচনায় আনি। আমরা জানি যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেল যে শেরপুরে, এবং সেটা বলা হচ্ছে যে 3, 4 বা 5 বছর আগের রাখা, এরকম একটি ধারণা করা হচ্ছে, এবং সেটা সেই যেটা উলফার অস্ত্র প্রাথমিক ভাবে যেটা বলা হচ্ছে, সেটার সঙ্গে এখনকার আইএস অ্যাক্টিভিটি, তার সঙ্গে হঠাৎ করে যদি আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র আইএস সম্পর্কে বাংলাদেশকে তথ্য দেবার আগ্রহ প্রকাশ করেছেন, সবগুলো মিলিয়ে আসলে আমরা
কোনো কি শঙ্কার মধ্যে যাচ্ছি কিনা? আমি একটু ইশফাক ইলাহি চৌধুরী আপনার থেকে শুরু করি। না, যেটা আপনি বললেন অস্ত্রটা, আমি যা দেখলাম টেলিভিশনে এবং জি। ইয়েতে, এটা একটু পুরনো। ওই ঠিক যেভাবে আমরা এর আগে সিলেটের চা বাগানে চুনারুঘাটের দিকে চুনারুঘাট, যেভাবে পেয়েছিলাম, কারণ অস্ত্র তো যাচ্ছিল, অনেক অস্ত্র যাচ্ছিল। এবং যেহেতু যেমন বললেন যে আমাদের এখানে ট্রেনিং ক্যাম্প বা ঘাঁটি করেছিল, এবং যখন সুযোগ বুঝে যেগুলো যেত, তা আমার মনে হয় ইট ইজ সামথিং টু ডু উইথ উলফা। বাট আমরা এই যে আরেকটি যেটা বাংলাদেশে হয় কি, ওই চুনারুঘাটের অস্ত্র পেলাম, খুব সাংবাদিকদের নেওয়া হলো, ছবি তোলা হলো, তারপরে কি হলো? মানে এটার যে ফলো আপ, এটা কিভাবে আসলো, কেন আসলো, আমরা জানলামই বা কিভাবে? ওখানে আপনার খাসিয়া পল্লী ছিল, তারা জানে না। এখানে আমাদের গারো পল্লী আছে, তারা জানে না। আমরা খবর পেয়ে ঢাকা থেকে হোক বা ময়মনসিং থেকে হোক, আমরা গেলাম, যে উদ্ধার করলাম ক্রেট বাই ক্রেট, ইয়ে মানে ক্যামেরার সামনে উদ্ধার হ্যাঁ হচ্ছে। উদ্ধার হলো। তারপরে আবার কি হলো, যে এটার যে ফলো আপ গুলো বাংলাদেশের, যার ফলে আমাদের স্বাভাবিকভাবেই মানুষের মনে অনেক প্রশ্ন রয়ে যায় যে এটা কি হচ্ছে। তবে এটা মানে আমার মনে হয় দিস হ্যাজ নাথিং টু ডু উইথ আমাদের যে এই যে ইসলামী যে জিহাদি গোষ্ঠী বা যেগুলো নিয়ে আমরা কথা বলছি, আমার মনে হয় না, কারণ তাদের জন্য তারা ওই বেল্টটা ব্যবহার করবে না, বা এই চুনারুঘাট বেল্ট ব্যবহার করবে না। তাদের যেগুলো আমরা পাচ্ছি সেগুলো এই আমার ঘরের পাশে টঙ্গীতে, জয়দেবপুরে, ঢাকা শহরে ইয়েতে তারা আছে। তো আইএস নিয়ে যেটা আসছে, যে আজকে বললেন যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডভাইস করবে বাংলাদেশকে যদি কোনো খবর থাকে, এটা তো আমরা সারা পৃথিবীতে এখন একটা বিরাট থ্রেট। এটা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং আফগানিস্তান ইরাকের যে যুদ্ধ এবং সর্বশেষ যে সিরিয়ার যে যুদ্ধ, এর ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট ফেইলিয়ার আছে, যেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে, তার অর্থনীতি, তার বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এবং বিশেষ করে আরেকটা প্লেয়ার, বড় প্লেয়ার হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া এই সারা বিশ্ব জুড়ে ইসলামের যে ওয়াহাবি মতবাদ, এক্সট্রিম মতবাদ, সেটাকে তারা চ্যালেঞ্জ করেছে, এবং সেটা ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত দেশের পর দেশ তারা ফান্ডিং করেছে, যাতে ওই আমাদের সেটা সুফি মতবাদ হোক, বেরেলভি মতবাদ হোক, সেটা এটাকে সরিয়ে আমাদের, এবং খুব সহজ, ইমামকে বদলালেই বাকি সব ইয়ে হয়ে যায়। এবং সেটা প্রচার যন্ত্র হোক, রেডিও হোক, টেলিভিশন, ভেরিয়াস টেলিভিশন চ্যানেলস, পাকিস্তানে হোক, বাংলাদেশ হোক, ইন্দোনেশিয়া করেছে। কিন্তু এখন তারা যখন থ্রেটেন্ড হয়েছে, তারা এখন চাচ্ছে মার্সেনারিজ, যে ভাড়াটিয়া সৈন্য এসে তাদের পক্ষে যুদ্ধ করবে। তো আমরাও সেখানে জয়েন করেছি। আমরা অবশ্য বলছি যে না, এটা কোঅর্ডিনেশন সেন্টার, কিন্তু এগুলো হচ্ছে আইডিয়াস, এবং এই আইডিয়াসগুলো ট্রাভেল করে অ্যাক্রস দ্য, মানে সমস্ত বিশ্বব্যাপী। আমি কখনোই বলতে পারবো না যে বাংলাদেশের ইউথ অথবা somebody in London অথবা somebody in ইউরোপিয়ান বার্লিন অথবা আফ্রিকার কোনো দেশে এটা তারা ইনফ্লুয়েন্স হবে না। আপনি জানেন আফ্রিকার একটা বিরাট অংশ এখন বোকো হারামের, এবং তাদের নৃশংসতা কোনো অংশ আইএসের কম নয়। এগুলো হচ্ছে। এখন যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় তো আমাদের এই দিচ্ছে কি বলে সিকিউরিটি ডাইরেক্টিভস দিচ্ছে, আমাদের যে খুব একটা সাহায্য হচ্ছে তা নয়। তারা তো একসময় জামাতে ইসলামীকে বলেছিল মডারেট ইসলামিক ফ্রন্ট, এবং এরাই আমাদের ইসলামকে বাঁচায় রাখবে। কিন্তু হয়তো তারা যদি ওই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসে, that will be good for us. মানে এই যে সিকিউরিটি ডাইরেক্টিভস গুলো শুধু আমাদের দেশের জন্য কেন? আমরা ফ্রান্সের ঘটনা যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের এত নেটওয়ার্কিং, এত কিছু থাকার পরেও ফ্রান্সে এত বড় ঘটনা ঘটে। আবার দেখি যে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল, তারা খুব আনসেফ ফিল করে, ফুটবল দল এসে খেলে চলে যায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা, আমাদের যে আমরা যে বেসিক্যালি এখনো একটা ওদের চোখে আর কি একটা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, আমাদের মানে সবসময় ঝামেলাগুলো আমাদের জন্য বেশি। এই ঘটনা আমাদের কিছু একটা ঘটনা ঘটেছিল, একটা বা দুইটা ঘটনা, সেটি একটা বিরাট আন্তর্জাতিক খবরে চলে আসছে। অথচ হয়তো প্যারিসের তার জন্য একটা ফ্লাইটও সেখানে বন্ধ হয়নি, একটা মানুষের, বরঞ্চ তার কয়েকদিন পরে একটা বিরাট ইন্টারন্যাশনাল সেমিনার হলো সেখানে ক্লাইমেট চেঞ্জের উপরে, রাইট? তো ইটস আনফরচুনেট যে আমাদের জন্য এগুলো আসে ঝামেলা।
বাট আমাদেরকে তো এইটা ফাইট করতে মানে আমার মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন এগুলোকে যে fight করে- আমরা একটু দুর্বল, আমাদের আসলে অবকাঠামো নাই, এটার জন্য যথেষ্ট আমরা তারা মনে equipped করে না, এবং- সেটা মনে করছে। এটা কি কোনো মানে শুধুই মানবিক কারণ, শুধুই কূটনৈতিক কারণ, নাকি এটার পিছনে অন্য কোনো রাজনীতি বা এটার মধ্যে বাণিজ্য বা অন্য কোনো ইন্টারেস্ট আছে? আইএস বিশ্বজুড়ে- বলতে তো খালি আমরা একটা জায়গা বলি না, দিস ইজ মানে এটা তো ইন্টারন্যাশনালি একটা প্রতিষ্ঠান। ইয়েস, এখন তো তারা ওই যে বললাম যে ঘরে ঘরে এটা হতে পারে, বাট আমাদের নিজেদেরকে আগে সাবধান হতে হবে এবং সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের এখন পর্যন্ত আমরা যা করছি খুব আইসোলেটেড দিয়ে, এটাকে সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে, শিক্ষার ক্ষেত্রে প্রতিরোধ করতে হবে, আমাদের যে যুব সমাজকে এখান থেকে এই যে যেমন ধরেন আজকে এখন বই মেলা হচ্ছে, আমার উদ্দেশ্য হবে আরো লক্ষ লক্ষ লোক সেই বই মেলায় যাক, বই কিনুক, বই পড়ুক। সামনে নববর্ষ আসছে, আমরা সেগুলো সেলিব্রেট করব, আমাদের দেশের যে কালচার সেটাকে আমরা প্রজেক্ট করব, আমাদের ইউথকে এগুলো থেকে সরিয়ে আনবো। কিন্তু সেটা কি সত্যিকার অর্থে আমরা সরকার থেকে বা সামাজিক হচ্ছে কিনা সেটাই আমাদের দেখতে হবে। যদি সেটা না হয়, এই ধরনের ইনসিডেন্ট, ছোট ছোট ইনসিডেন্ট দেশের ভিতরে হতে থাকবে। ধরেন এই যে রিসেন্টলি আমরা যে কয়েকটা হলো শিয়া মসজিদে ইয়েতে তাজিয়াতে মিছিল আক্রমণ, আহমেদিয়ার উপর আক্রমণ, এগুলো তো আমাদের ইমেজকে খুব ভীষণভাবে করে। জি, ইমেজের প্রশ্নে স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি ডক্টর রব যদি আপনি এটার সূত্র ধরে জবাব দেন। বলছেন যে ইনফরমেশন বা অথবা সাপোর্ট দেবার অফার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগেও আমরা কিছুদিন আগে তাবেলা যখন মারা গেল তখন আমেরিকা তাই বলেছে যে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। স্যার আমার প্রশ্ন যে ইনফরমেশন বা এই সাপোর্ট নেওয়াটা আমরা নিলাম বা আমরা একসেপ্ট করলাম, এটাতে এক অর্থে কি আমরা অ্যাডমিট করলাম যে আমাদের আইএস আছে এবং আমরা দুর্বল এবং সুতরাং ইউ গো হেড, এবং এটাতে আমাদের ইমেজ আসলে কতখানি বাড়বে? আমরা তো সবসময় ধরেন বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছে, প্যারিসে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে চলাচলের জন্য কোনো রেড অ্যালার্ট নাই। তো মানে আমাদের জন্যই সবকিছু, সেটা কি কতখানি মানবিক কারণে? সেটাই যে আমরা এইটাকে আজকের পত্রিকায় বা মিডিয়া এসছে যে বার্নিকেট অফার করেছে এবং আমরা স্বীকার করছি। এর আগে আমরা বলছি যে না, আমার এখানে কোনো আইএস নাই, মানে একটা সিঙ্গেল আপনার মনোলগ আমরা বলে আসছি আইএস নাই, অন্যান্যরা থাকতেও পারে। এটা আমি মনে করি যে এই ডিবেটটাই খুব বেশি মানে আমরা যখন নিচ্ছি তখন তো আমরা অ্যাডমিট করছি যে আমার এই সাপোর্টটা দরকার, সুতরাং আইএস আছে কি নাই সেটা নিয়ে গলা চিৎকার করে গলা ফাটালে কেউ কিছু করবে না। অর্থহীন হয়ে গেল। আমি মনে করি যে তাদের সাহায্য, ইনফরমেশন আমরা নিতে পারি, সেটার মধ্যে কোনো দোষের কিছু নাই, কিন্তু সেই ইনফরমেশনের পথ বেয়ে যদি অন্য কোনো রকম আপনার অন্য কোনো দাবি আসে, অন্য কোনো ফ্যাসিলিটিস তারা চায়, এরকম যদি চায় তখন হবে আমাদের সার্বভৌমত্বের উপর একটা আমরা কম্প্রোমাইজ করবো। সেটা কাজে ইনফরমেশন নেওয়ার মধ্যে কোনো কাজে সেটা আমি আবার স্যার একটু অন্যভাবে ভাবছি যে যখন নাকি পত্রিকায় হেডলাইন দেখবো যে বাংলাদেশে আইএস বা জঙ্গি সম্পর্কে সব রকমের সহযোগিতা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম একটি হেডলাইন ধরেন ফ্রান্সে বসে বা অস্ট্রেলিয়ার টিম আবারও এটা শুনে একটু অন্যভাবে ভাবেন, আপনার সুখকর হবে না এবং আমাদের ইমেজের জন্য মোটেই ভালো না এটা। তবে সেটার জন্য আমরা শুধু এইটুকুন বললে হবে না যে আমাদের দেশে আইএস নাই, কিন্তু অন্যরা যে আছে সেটা তো প্রকারান্তরে আমরা স্বীকার নিচ্ছি এবং আমরা তো দিনকে দিন দেখছি যে আমাদের এখানে আপনার জেএমবি বলেন, তারপরে হুজি বলেন, বা এখন নতুন যেটা আনসারুল্লাহ বাংলা টিম, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ। তারা দে আর রিপ্রোডিউসিং, দে আর রিক্রুটিং, তারা ট্রেনিং দিচ্ছে, তারা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। এই অস্বীকারের আড়ালে কিন্তু তারা করতেছে, কাজে সেখানে একটা সেলফ ডিফিটিং, আমরা একটা মানে মনে হয় যে শাখের করাতের মধ্যে আছি, যে ডিনায়াল, মানে আমরা অস্বীকার করলেও তারা করবে, স্বীকার করলেও ইমেজের সমস্যা, এরকম একটি অবস্থায় কি আসলে আইএস বা এরকম জঙ্গি সংগঠনগুলো তৈরি করে, এরকম একটা অবস্থা তৈরি করে তারপরে তারা বাসা বাঁধে কিনা? আমি একটু ডক্টর দেলোয়ারের কাছ থেকে একটু শুনতে চাই। না, বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি তো আসলে আইএস প্রতিষ্ঠার আগে থেকে, আইএস তো 2013 সাল থেকে, মানে নতুন নাম এটা আসলে, হ্যাঁ নতুন নাম। আইএস এর যে ধরনের কর্মকাণ্ড এবং তাদের যে মূল ফোকাসটা হচ্ছে এখনো সিরিয়া বা ইরাক কিংবা লিবিয়া ওই অংশটাতে। তারপরে যেমন আমরা কিছুদিন আগে শুনলাম যে এই বোকো হারাম তাদের আনুগত্য ঘোষণা করেছে আইএস এর উপরে। তার মানে আইএস এর যে একটা এক্সপানশন হচ্ছে এবং আফ্রিকাতে বিশেষ করে খোরাসানকে তারা ডিক্লেয়ার করেছে তাদের টেরিটরি। আল শাবাব
বোকো হারাম এই ধরনের অত্যন্ত ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী যারা আফ্রিকাতে অত্যন্ত জঘন্য আক্রমণগুলো করছেন। তো ফলে জঙ্গিবাদ বা জঙ্গি গোষ্ঠীর নাম যাই হোক না কেন, তাদেরকে ফেস করা বা তাদের উপস্থিতিটা যে মানে যেভাবেই হোক না কেন এটা আছে, এবং আমাদের দেশে যেমন আমরা কতগুলো আক্রমণের মাধ্যমে আমরা টের পাই। তো এটাকে আসলে আইএস না আইএস আছে কি নাই এই বিতর্কে যাওয়াটা আমার কাছে মনে হয় যে আমাদের যে চলমান যে জঙ্গি বিরোধী তৎপরতা সেটাকে বরং একটু খাটো করে দেখা। আর মানে তাদের জন্য আসলে জঙ্গিদের জন্য অনেকখানি বেশি সুযোগ করে দেওয়া হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে অফারটা তারা করেছে এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় খুবই সেরিমোনিয়াল, এই জন্য যে আমরা 9/11 এর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে যে বিশ্বযুদ্ধ তার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা নিরাপত্তা সংলাপ করছি, আমরা ওয়াশিংটনে বসছি, আমরা ঢাকায় বসছি। ফলে এই ধরনের যখন খুব স্ট্র্যাটেজিক ডায়লগ হয় সেখানে মানে আইএস বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে অফার দেয়া না দেয়া ইট ডাজন্ট ম্যাটার, খুবই সেরিমোনিয়াল, এবং এটা নির্দেশ করে না যে আমাদের দেশে আইএস আছে, বরং ভবিষ্যতে আইএস থাকতে পারে কিনা বাঁচতে পারে কিনা সেটিও হতে পারে। ফলে এটা আমার কাছে মনে হয় খুবই মামুলি বিষয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অফারকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে অন্যান্য বিষয় বরং জিএসপি বা এই সমস্ত বিষয়গুলোর আলোচনাটাকে হয়তো ডাইলিউট করার জন্য হয়তো আইএস এর প্রসঙ্গ নিয়ে আসতে পারে। এটা এক ধরনের মানে কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা ডাইভার্ট করার জন্য কিনা। আমি আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরছি। যেই আলোচনাটি আমরা করছিলাম মানে দ্বিধাদ্বন্দ্বের সম্পর্ক, বিশেষ করে পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী যেগুলো বাংলাদেশে বসে তারা জঙ্গিবাদকে যেভাবে উস্কে দিচ্ছে এবং বাংলাদেশের জন্য একটু অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করবার চেষ্টা করছে পাকিস্তান হাই কমিশন স্বয়ং, সেটা নিয়ে আমাদের আলোচনা। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি আবারও। দ্বিধাদ্বন্দ্বের সম্পর্ক আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। সম্প্রতি পাকিস্তান হাই কমিশনে পাকিস্তানের যে কর্মচারী বা কর্মকর্তারা বাংলাদেশের জঙ্গিবাদের উস্কানি দিতে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেসব নিয়ে আমরা আলোচনা করছি। পাশাপাশি আলোচিত হচ্ছে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা, যেটা আমরা জানি যে ভুরুঙ্গা কালাপানি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে সেগুলো উলফার। সেই বিষয়টি নিয়েও একটু কথা শুনতে চাই। শাহরিয়ার কবির যদি একটু আমাদেরকে বলেন যে অস্ত্রের যে হিসাব আমরা দেখছি, এখানে মেশিন গানের গুলি 22,000, এলএমজির গুলি 17,000, অ্যান্টি এয়ারক্রাফট অ্যামিনিশন 2,000, ম্যাগাজিন 37টি, বিপুল পরিমাণ ওয়াকি টকি 6টি বন্দুক, পরিষ্কারের যন্ত্র ইত্যাদি। আর এর আগে 2010 সালে ঝিনাইগাতির বাঁকাকুড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় 13,000-এর বেশি রাইফেলের গুলি। মানে তারপরে আর এটা এগোয়নি। কয়েকদিন পর পর আপনাদের আলোচনায় এসেছে। আমি বলি যে এখানে তো নিরাপত্তা বিশ্লেষকরা আছেন, নিরাপত্তার ব্যাপারে একটি কথা বলা হয়, যা ধরা পড়বে ধরে নিতে হবে তার 10 গুণ পাচার হয়ে গেছে। সুতরাং আমরা 1/10 মাত্র যে হিসেবটা দিচ্ছেন ওই হিসেবে আমরা বলতে পারি 1/10 আমাদের নজরে এসছে বা আয়ত্তে এসছে। একটা কথা, আপনি আইএস এর কথা বলছেন, আইএস, আল কায়দা, বোকো হারাম এগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কেন গোড়ায় যাচ্ছি না? এদের জন্মের বহু আগে ইসলামের নামে গণহত্যা, গণধর্ষণ, সন্ত্রাসের চরম বহিঃপ্রকাশ, যেটা 71-এ তো আমরা দেখেছি জামাত ইসলামী এটা করেছে। আইএস, আল কায়দা, বোকো হারাম এদের আদর্শিক গুরু হচ্ছে মওদুদিবাদ, ওহাবিবাদ, যেটা ইশফাক সাহেব বললেন। আমরা ওহাবিবাদকে ধরবো না, সৌদি আরবের সঙ্গে জোট করব, যে জোটে পাকিস্তানও আছে, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে জোট করব। তো সন্ত্রাসীদের গডফাদারের সঙ্গে জোট করে আপনি সন্ত্রাস নির্মূল করবেন, তো এটা তো যে সৈয়দ মুস্তাফা আলীর ভাষায় বলতে গেলে বন্ধাগমনের মতো নিষ্ফল হতে বাধ্য। তো এই যে বিষয়গুলোকে আমরা বলছি, দেখছি, আমরা আইএস আছে নেই আমরা এই নিয়ে তর্ক করছি। আরে আইএস এর গডফাদার তো জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, তো ওরা তো আছে, তো বহাল তো বিয়তে। আইএস কে তো এখানে সাইনবোর্ড খুলে তো অফিস খোলার দরকার নাই, তো রিক্রুটিং সেন্টার খোলার। জামাত, হেফাজত থাকলে এখানে আইএস এর জন্য রিক্রুটমেন্টের অভাব হবে না, ওরাই আইএস এর জন্য জঙ্গি রিক্রুট করে সিরিয়াতে পাঠাবে।
এই এইগুলো তো হচ্ছে এখন আইএস আছে, আগামী 2 বছর পর আরেকটা সংগঠন বেরোবে, আমেরিকায় তৈরি করবে এগুলো। আল কায়দা আইএস সবই তো আমেরিকা তৈরি করছে, তাদের প্রয়োজনে। হ্যাঁ, তাদের নিজেদের গরজে এগুলো করছে। এবং এইখানেও একটু আইএস যদি দেখানো যায়, একটু আল কায়দার নেটওয়ার্ক যদি দেখানো যায়, তাদের সামরিক হস্তক্ষেপের সুযোগটা বেড়ে যাবে। পাকিস্তানে তারা যেভাবে করেছে, ইরাকে যেভাবে করেছে, আফগানিস্তানে যেভাবে করেছে, আমাদেরকে ওই জায়গাটায় শক্তভাবে দাঁড়াতে হবে। পাকিস্তান, আমরা যদি বলি যে আমেরিকা সহযোগিতা করতে চায়, আমি তো আমেরিকাকে, স্টেট ডিপার্টমেন্টকে আমি ওয়াশিংটনে বলে এসেছি যে আমাদেরকে তোমরা সহযোগিতা করতে পারো একটি মাত্র ব্যাপারে, যে পাকিস্তানকে তোমরা বলো বাংলাদেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস রপ্তানি বন্ধ করবার জন্য, বাংলাদেশের জঙ্গিদের অর্থায়ন বন্ধ করবার জন্য এই পাইপলাইনটা যদি কেটে দিতে পারো, বাংলাদেশে যা আছে আমরা একাই মোকাবেলা করতে পারবো। এই কথাটা শক্তভাবে আমাদের সরকার কিন্তু আমেরিকাকে বলে না। এই যে টানাপোড়েনের যে ব্যাপারটা বলছেন, আইএস আল কায়দার গডফাদার তো আইএসআই, আইএসআই থাকবে এখানে, আইএসআই নেটওয়ার্ক থাকবে, টেন্টাকেলরা থাকবে, জামাত হেফাজত থাকবে, আর আমি সন্ত্রাসীর বিরুদ্ধে ডন কুইজের মতো তলোয়ার ঘুরে বেড়াচ্ছি, সৌদি আরবে গিয়ে জোট বাঁধছি। তো এইটাই হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য, যে আমরা সন্ত্রাস কোথায় মোকাবেলা করব? সন্ত্রাস যেটা মোকাবেলা করতে গেলে তো আমাকে তো সব নিজের ঘর থেকে শুরু করতে হবে। জামাত নিষিদ্ধ করব না, হেফাজত নিষিদ্ধ করব না, তারা এই সন্ত্রাসের উস্কানি দিয়ে যাবে ক্রমাগতভাবে, এবং আমরা কিন্তু সেটা চুপচাপ মেনে নিচ্ছি। সেজন্য আমার মনে হয় যে কি, যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, যে পুনর্মূল্যায়ন, যেটা সেখানে আমেরিকা এবং পাকিস্তানের বন্ধুদেরকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে। দেখো, আমরা একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছি, জিরো টলারেন্স, উই মিন ইট, আমাদের এখানে কোনো নেই। কিন্তু সেখানে সরকারের যদি জিরো টলারেন্সের কথা বলি, ওই যে বললাম প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো জামাত বসে আছে, ওই জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী আইএস এর বন্ধুরা তো বসে আছে। এখন তারা কি করছে? এই যে এটার কি জবাব দেবেন আপনি? এটা যে চালানের কথা বলেন, 2004 সালে যখন সবচেয়ে বড় চালানটা ধরা পড়েছিল, যাদের গ্রেফতার করেছিল, তারা যখন আইএসআই এর কথাটা বলেছিল যে গুলশানের বাড়িতে বসা মিটিং হয়েছে আইএসআই এর সঙ্গে দুবাইতে, কেন চার্জশিটের মধ্যে আইএসআই কে সেখানে উল্লেখ করা হয়নি? কেন এই বিষয়গুলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে, আমি বারবার বলছি যে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সিআইএ আইএসআই কিভাবে যুক্ত ছিল, পশ্চিমা গবেষণা এগুলো বেরিয়েছে। আমরা কিন্তু ওখানে যাইনি, যে কারণে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে নেপথ্যে কারা ছিল সেটা উন্মোচনের জন্য সরকারের উচিত একটা কমিশন করা। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলের নেতা ছিলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার ক্ষেত্রে কিভাবে এরা আইএসআই এখানে কিভাবে ইয়েটা করেছে, এগুলো কিন্তু কোনো তদন্তে আসে না। আমরা দেখেছি তদন্তে যখন আইএসআই নাম আসবে সবকিছু ফ্রিজড হয়ে যাচ্ছে। এইটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে জঙ্গি যে নির্মূল করব, আমি মাঠ পর্যায়ের কতগুলো খুচরো জঙ্গি ধরছি, এবং সেটা ধরছি, ছাড়ছি, ধরছি, ছাড়ছি। আমি বলছি যে কার্টুন ছবি আছে না টম এন্ড জেরির মতন, ঠিক টম এন্ড জেরির খেলা চলছে। কিন্তু আসল জায়গায় যদি আপনি না ধরেন, এই খেলা চলতেই থাকবে, এবং আমাদের নিরাপত্তার উপর যে বিপদ, এই হুমকিটা থেকে থাকবে। এবং সবচেয়ে বড় হুমকি তো হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নিরাপত্তা। যতগুলো হিট লিস্ট পাওয়া গেছে সবগুলোর 1 নম্বর নাম কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপরেও যদি আমাদের এই যে জঙ্গিদের ব্যাপারে যারা কাজ করছে, নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন, তারা যদি এত হালকা ভাবে দেখেন, এই যে 26 জন যারা এলো সিঙ্গাপুর থেকে, কেন এত ঢাক ঢাক গুড়গুড় করা হলো এদের ব্যাপারে, কেন সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো না, কোনো ব্যাখ্যা নাই, এর ছেড়ে দেওয়া হয়েছে। এবং ছেড়ে দেওয়া হলো, সেটা নিয়ে কোনো উত্তর নাই। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ফেসবুকে, এটা যে টুইটারে তারা মন্তব্য করছেন, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আমি তো বলতে পারতাম এদের গ্রেফতার করে, সিঙ্গাপুর তোমাদের তথ্যের ভিত্তিতে ধরেছি, আরো কি তথ্য আছে আমাদেরকে দাও, আসো আমরা একসঙ্গে জঙ্গিবাদ মোকাবেলা করি। আমরা চাইলে আমাদের প্রবাসী শ্রমিকরা এদের জঙ্গিবাদের শিকার হোক। একসঙ্গে না করে আমি চেপে যাচ্ছি কেন? যদি আমার মানব সম্পদ রপ্তানির উপর কোন রকম ইসে হয়, ঝামেলা আসে, যদি ধরে না বাংলাদেশের শ্রমিকরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত, এভাবে তো মোকাবেলা করা যাবে না। সেই জন্য আমাদের জিনিসগুলো হচ্ছে সর্বক্ষেত্রে আমাদের কতগুলো দুর্বলতার জায়গাগুলো আমাকে শক্তভাবে চিহ্নিত করে মোকাবেলা করতে হবে। আমরা একটু ছোট্ট করে মন্তব্য শুনতে চাই ডক্টর দেলোয়ার, তারপরে ডক্টর রাব এবং ইশফাক ইলাহি চৌধুরী। না, প্রথম যে প্রসঙ্গটি ছিল আপনার আজকের যে আলোচনা শিরোনামে, পাকিস্তানের ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, বা তার বাইরে গিয়ে আমাদের একটা অ্যাগ্রেসিভ, যেটা বলেছিল যে একটা অ্যাগ্রেসিভ কূটনীতি দরকার, যেটার ফোকাস শুধু পাকিস্তান না, সেটা সারা বিশ্ব। এবং এই জায়গাটিতে আমাদের মধ্যে আরো অ্যাক্টিভ হওয়া দরকার সরকারের।
আর এই যে যে অস্ত্রের চালান বা অস্ত্র উদ্ধারের যে ঘটনাটি, সেটি কিন্তু আমাদের দেশে বিদ্যমান যে জঙ্গি তৎপরতা এবং যে হুমকি, তার আলোকে বিবেচনা করলে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টি যেমন এখানে যেমন এই নলিতাবাড়ির যে 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 উদ্ধারের ঘটনা, এরকম আরো অনেক ঘটনা থাকতে পারে, সেগুলোর ব্যাপারে আরো তৎপর হওয়া উচিত। এবং এটির ব্যাপারে আমার মনে হয় যে আরো বেশি ফলো আপ করা উচিত। কারণ এরকম 2004 থেকে আপনার বিশেষ করে গত 2014 সালে কিন্তু এরকম একটি বড় ঘটনা আমরা হবিগঞ্জের মানে সাতছড়িতে হয়েছিল। তো সেটা কিন্তু অনেকটা ইতিহাসের মতো হয়ে যাচ্ছে, জাস্ট কিছুদিন আগের ঘটনা। ফলে এগুলো ফলো আপ করা জি, দরকার। আমি যেটা বলবো সেটা হলো যে এই যে অস্ত্র উদ্ধার হলো, এটা এর আগে শুনেছি ইভেন এই নলিতে শেরপুরের মধ্যেই 2007 হয়েছে, 10 হয়েছে, 11 হয়েছে, 13তে হয়েছে। তো তার অর্থ দাঁড়াচ্ছে এইটা যে এইটা দিস বিকামস এ পাবলিক নলেজ, সবাই জেনে গেছে যে এরকম অস্ত্র বনে জঙ্গলে ছড়িয়ে আছে। এবং এইটা যে এই জঙ্গিরা আপনার সেটাকে উদ্ধার করে ইম্প্রোভাইজ করে সেটাকে অস্ত্র হিসাবে ইউজ করবে না, সেটা গ্যারান্টি আমাদের কাছে নাই। সেই জন্য আমি মনে করি যে বর্ডারিং এরিয়ায় যত গহীন অরণ্য যেগুলো আছে সেগুলোকে কম করে সেগুলো থেকে বের করে তারপর এখানে ওইটাকে পাবলিক এখানে আপনার অল ওয়েদার রোড করে, যাতে করে আপনার বর্ডারটা ক্লিন থাকে, ট্রান্সপারেন্ট থাকে। সেভাবে না করে তাহলে এইগুলো সবসময় আমাদের কাছে একটা জুজুর ভয়ের মতো থাকবে। এটা মনে করি ওনারা যা বলেছেন তার সাথে একমত হয়ে, মানে যদি রিপিট না করেন, নতুন কিছু বলতে গেলে আমি বলবো যে যে একটা কম্প্রিহেন্সিভ পাকিস্তানের সাথে সম্পর্ক সীমিত রেখে মিনিমাম পর্যায়ে দেশের ভিতরে আমার মনে হয় একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান করা উচিত, যে জঙ্গিবাদকে আমরা কিভাবে মোকাবেলা করব, জঙ্গি অর্থায়নকে আমরা কিভাবে বন্ধ করব, এবং সেগুলো মানে রাজনৈতিক লেভেলে এবং সামাজিক লেভেলে আমাদেরকে প্রপার স্টেপস নিতে হবে। এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অনেস্ট মানে হাইয়েস্ট থেকে প্রায়োরিটি থেকে আমাদের এটা দেখা মানে আপনি কি আবারও বলবেন যে এই সব বিষয়গুলো মোকাবেলার জন্য একটি কমিশন ইত্যাদি কমিশন অনেক হয়েছে, আমি বলবো যে মানে পলিটিক্যাল কমিটমেন্ট, মানে পলিটিক্যাল কমিটমেন্টের কি কোনো অভাব দেখছি আমরা? মানে মনে হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টের অভাব আমরা দেখছি। এবং আমি জাস্ট ওই দিন ব্রাহ্মণবাড়ির উদাহরণ আনতে পারি, যে সেখানে জাস্ট ইট ওয়াজ একদম ডাইরেক্টেড ছিল বাংলাদেশের একদম হার্টের দিকে, এই ইয়ে ছিল। আমরা যে প্রত্যেকটা যেখানে আক্রমণগুলো হয়েছে এটা আমাদের হৃদয়ে আক্রমণ, কিন্তু এটাকে কোন ধরনের এটাকে একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন আমরা লোকাল ইস্যু হিসেবে সরাই দিলাম, নো এর পিছনে একটা এইগুলোকে আমাদের অনেক গভীরভাবে চিন্তা করতে হবে। মানে এই হালকা ভাবে ছেড়ে দেওয়াটা এক ধরনের কি বলবো আমাদের আমরা নিজেরাই অপরাধী দেখে দুর্বলতা, এবং আমাদেরকে এইগুলোতে ভবিষ্যতে আরো অনেক বিপদের সম্মুখীন করবে আমাদেরকে। এই দুর্বলতাটাই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবি, ধন্যবাদ ইশফাক ইলাহি চৌধুরী, ডক্টর রব এবং ডক্টর দেলোয়ার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই আগামীকাল এই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে। থাকুন এটি নিজের সঙ্গেই।